ওয়েলকাম ব্যাক গাইস। এই উইকেন্ডে লিভারপুল আর প্যালেসের এফএ কমিউনিটি শিল্ডের ফাইনালটা দেখে আমরা বলতেই পারি ফুটবল ইজ ওয়েল অ্যান্ড ট্রুলি ব্যাক। যেরকমভাবে ম্যাচটা আমাদের থ্রিল এক্সপিরিয়েন্স দিয়েছে, এটা দেখেই আমরা ভাবতেই পারি যে 2024-25 সিজনটা আমরা ঠিক যেখানে ফেলে এসেছিলাম, 2025-26 সিজনটা ঠিক সেখান থেকেই আমরা শুরু করলাম। আর এই উইকেন্ডে শুরু হতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, প্রবাবলি ওয়ার্ল্ডের বেস্ট ফুটবল লিগ। আর এই ওয়ার্ল্ডের বেস্ট ফুটবল লিগকে ঘিরেই ওয়ার্ল্ড ওয়াইড ফ্যান্সদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যদিও সামার ট্রান্সফার উইন্ডোটা এখনও ক্লোজড হয়নি, ইংলিশ ক্লাবগুলো এখনও অনেক মুভ করবে, অনেক প্লেয়ার কিনবে অথবা অনেক প্লেয়ার সেল করবে। তবুও এই মুহূর্তের পরিস্থিতি যা, সেটা দেখেই আমরা আমাদের একটা প্রেডিকশন ভিডিও এনেছি প্রিমিয়ার লিগের। এখন এই মুহূর্তে কোন টিমটা ঠিক কতটা স্ট্রং, সেটার ভিত্তি করেই আজকের আমাদের এই ভিডিওটা তৈরি করেছি আমরা। আসুন জেনে নেওয়া যাক প্রিমিয়ার লিগের টপ 6 প্রেডিকশন 2025-26 সিজনটার জন্য। 6 নম্বর স্থানে আমি রাখছি সদ্য ইউরোপা লিগ জয়ী টটেনহাম হটস্পারকে। আর টটেনহাম হটস্পারকে রাখার কারণও আছে। অ্যাঞ্জ পোস্তানোগুলোকে স্যাক করেছে স্পার্স, তবে তার জায়গায় এনেছে থমাস ফ্রাঙ্ককে, যিনি কিন্তু প্রিমিয়ার লিগ প্রুভেন ম্যানেজার। এই পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রসেসটা অনেক বড় ব্যাপার, লিগ জেতাটা অনেক বড় ব্যাপার। এত দূর টটেনহাম হটস্পার হয়তো যেতে পারবে না, তবে টপ 6-এ ফিনিশ করার ক্যাপাবিলিটি আছে। আর টপ 6-এ ফিনিশ করারও ক্যাপাবিলিটি আছে থমাস ফ্রাঙ্কের নিজের, কারণ তিনি একজন প্রিমিয়ার লিগে প্রুভেন ম্যানেজার। ব্রেন্টফোর্ডে যে সিস্টেমে ব্রেন্টফোর্ডকে খেলিয়েছে থমাস ফ্রাঙ্ক, যদি সেই সিস্টেমের 50-60% স্পার্সকে এই সিজনে সে দিতে পারে, তাহলে স্পার্সকে আমি একটা ভালো পজিশনে দেখতে পাচ্ছি। জানি ক্লাব লেজেন্ড হিউমিং সং ক্লাব ছেড়েছে, তবুও একটা প্লেয়ারকে বেস্ট করে কখনো টিম ফুটবল খেলা যেতে পারে না। টটেনহাম হটস্পার কিছু সাইনিংও করিয়েছে, তাই টটেনহাম হটস্পারকে একটা ভালো পজিশনে আমি দেখতে পাচ্ছি। ইউরোপা লিগ জিতেছে তারা, চ্যাম্পিয়ন্স লিগও খেলবে, যেটা তাদের খেলায় আলাদা একটা বুস্ট আনবে। আর থমাস ফ্রাঙ্ক একজন ট্যাকটিক্যাল ভার্সাটাইল কোচ। থমাস ফ্রাঙ্ক প্রিমিয়ার লিগে একজন ট্যাকটিক্যাল ভার্সাটাইল কোচ, এই পয়েন্টটাও মাথায় রাখতে হবে। প্রিমিয়ার লিগটাকে বোঝেন, টটেনহাম হটস্পারের এনভায়রনমেন্টটাকে তাকে বুঝতে হবে। আর যদি সেটা বুঝতে পেরে যেতে পারেন, এবারে টপ 6-এ অন্তত থমাস ফ্রাঙ্ক টটেনহাম হটস্পারকে ফিনিশ করাতে পারবে। ক্রিস্টিয়ান রোমেরো এবারে তাদের ফার্স্ট টিম ক্যাপ্টেন। কিছু ডিপার্টমেন্টে টটেনহাম হটস্পারের সত্যি রিক্রুটমেন্ট দরকার, তাই জন্য সাভিনিওকে চেস করছে তারা। ম্যানচেস্টার সিটি সাভিনিওকে চেস করছে তারা 50-60 মিলিয়ন অ্যারাউন্ড কিছু একটা দিয়ে, যেটা খুবই একটা ভালো রিক্রুটমেন্ট হতে পারে উইং পজিশনটায়। হিউমিনসন যেই জায়গাটা ছেড়ে গেছে, ডমিনিক সোলাঙ্কি টটেনহাম হটস্পারে আছে যে ফিট হয়ে ফিরবে। মাতেস তেল আছে অ্যাটাকে, ব্রেন জনসন আছে, কুলুসেস্কি আছে, বেন টেঙ্কুয়ার আছে, ডেস্টিনি উডোগি আছে, মিকি ভ্যান্ডেওয়ার্ড আছে। ওভারঅল কিন্তু স্পার্স একটা কোয়ালিটি স্কোয়াড অন পেপারে, শুধু তাদের একটা সঠিক ফিলোসফি দরকার, আর যেটা আনবে থমাস ফ্রাঙ্ক। তাই টটেনহাম হটস্পারকে আমি প্রিমিয়ার লিগের 6 পজিশনে দেখতে পাচ্ছি এই সিজনটায়। 5th পজিশনের কথা যদি বলি, তাহলে সেটা হবে প্রিমিয়ার লিগে আমার বিলাভড ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েট, ম্যানচেস্টার ইউনাইটেড বলছি, সেটা কারণ আছে। আমি জানি ম্যানচেস্টার ইউনাইটেডের খুবই খারাপ সিজন গেছে আগের সিজনটায়। এরিক টেন হাগ, রুবেন অ্যামোরিম দুজনেই টিমটাকে ডুবিয়েছে। সিজনটার সেকেন্ড হাফ ম্যানচেস্টার ইউনাইটেড যতটা খারাপ ফুটবল খেলেছে লিগে, ম্যানচেস্টার ইউনাইটেডের হিস্ট্রিতে হয়তো সব থেকে খারাপ ফুটবল খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেডের আগের সিজনটায়। তবুও এই সিজনটায় ম্যানচেস্টার ইউনাইটেড কোনো ইউরোপিয়ান কম্পিটিশনে নেই, আর এইটাই ইউনাইটেডের জন্য প্লাস পয়েন্ট। ইউনাইটেডকে যদি লিগে টিকে থাকতে হয়, তাই এখন ইউনাইটেডকে লিগেই পুরোপুরি ফোকাস করতে হবে। কেন, ইউনাইটেড এখন কোনো হিউজ কোনো ক্লাব নয় ফুটবলের ভিত্তিতে। রুবেন অ্যামোরিম একজন খুবই ইয়ং ম্যানেজার, খুবই ট্যালেন্টেড ম্যানেজার। আর রিক্রুটমেন্টগুলো তার বায়ার্স নয় যে পুরনো টিম স্পোর্টিংয়ে কোচ করিয়েছি বলে স্পোর্টিংয়ের প্লেয়ার কিনবো, এরকম টাইপসের কোনো ব্যাপার না।
ম্যানচেস্টার ইউনাইটেডের এই সামারের রিক্রুটমেন্টগুলো কিন্তু খুবই স্মার্ট। মার্কোস রাশফোর্ড ক্লাব ছেড়েছে, আলেহান্দ্রো গার্নাচো সম্ভবত ক্লাবটা ছেড়ে দেবেন। আমি যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি তখনও ছাড়েননি ক্লাবটা, সম্ভবত ক্লাবটা ছেড়ে দেবেন। মাতিয়াস কুনিয়াকে কিনেছে তারা, ব্রায়ান এমবুমোকে কিনেছে তারা, বেঞ্জামিন চেস্কোকে কিনেছে তারা। কমপ্লিটলি একটা ডিফারেন্ট ফ্রন্ট লাইন ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এই সিজনটায়, পুরোপুরি একটা ডিফারেন্ট ফ্রন্ট লাইন। মাতিয়াস কুনিয়া, ব্রায়ান এমবুমো দুজনেই কিন্তু প্রিমিয়ার লিগের টপ প্লেয়ার, আর সেটা শুধুমাত্র একটা সিজন নয়। মাতিয়াস কুনিয়া, ব্রায়ান এমবুমো দুজনেই 4-5টা সিজন জুড়ে প্রিমিয়ার লিগে মোটামুটি কনসিস্টেন্ট, মোটামুটি যা তাদের আউটপুট রয়েছে খুবই ভালো। ব্রায়ান এমবুমো একজন ট্যালেন্টেড প্লেয়ার, উইঙ্গার হিসাবেও খেলতে পারেন, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন, আর মাতিয়াস কুনিয়া অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারে। প্লাস ইউনাইটেড কিন্তু ওভারঅল ব্যালেন্সড পাচ্ছে আস্তে আস্তে। প্রি সিজনটায় আমরা দেখেছি ইউনাইটেড ভালো খেলছে, আর বেঞ্জামিন চেস্কো দারুণ অ্যাথলেটিসিজম তার মধ্যে রয়েছে, টপ একটা স্ট্রাইকার হতে পারে, এর্লিং হল্যান্ডের লেভেলে পর্যন্ত পৌঁছাতে পারে বেঞ্জামিন চেস্কো, তাকে যদি বল সাপ্লাই দেওয়া হয়। বুন্দেসলিগাতে যারা তার প্রোফাইলটা ফলো করেছে, কিছুটা হলেও হল্যান্ডের সাথে তার প্রোফাইলটা সিমিলার, তবে বেঞ্জামিন চেস্কো বল পায় কিন্তু আরও এর্লিং হল্যান্ডের থেকে বেটার। আমি বলছি না এর্লিং হল্যান্ডের থেকে ওভারঅল বেটার কোয়ালিটি স্ট্রাইকার বেঞ্জামিন চেস্কো, তবে বল পায় বেঞ্জামিন চেস্কো কিন্তু খুবই ভালো, এর্লিং হল্যান্ডের থেকে অন্তত ভালো। আর এটাই ইউনাইটেড কিন্তু ল্যাক করেছে, ওই নাম্বার 9 পজিশনটাই ইউনাইটেডকে যেভাবে আমরা ল্যাক করতে দেখেছি আগের দুটো সিজন জুড়ে এরিক টেন হাগের আন্ডারে, সত্যি সেটা তার জন্যই হয়তো ইউনাইটেডের এতটা ডাউনফল। ব্রুনো ফার্নান্ডেজ যেভাবে বল সাপ্লাই করেছে ওই স্ট্রাইকিং পজিশনটায়, রাসমুস হয়ল্যান্ড ফিনিশ করতে পারিনি, জশুয়া জার্জি ফিনিশ করতে পারিনি, আলেহান্দ্রো গার্নাচো ফিনিশ করতে পারিনি, মার্কোস রাশফোর্ড ফিনিশ করতে পারিনি। তাই জন্যই হয়তো বেঞ্জামিন চেস্কোর রিক্রুটমেন্টটা খুবই ভাইটাল পয়েন্ট হতে পারে। আর সবথেকে বড় কথা, ওভারঅল ইউনাইটেড একটা টিম তৈরি করছে, একটা সিস্টেমের মধ্যে রয়েছে তারা, একটা প্রসেসের মধ্যে রয়েছে তারা। রুবেন আমোরিম আমি খুব একটা বড় কিছু করে দেবে ম্যানচেস্টার ইউনাইটেড এটাও বলছি না, তবে টপ 5 ফিনিশ করতে পারে তারা, আর আমি আশা করব এই ক্লাবটা আবার নিজের আসল পর্যায়ে ফিরে আসুক। আর এবার নাম্বার 4 পজিশনটার কথা যদি বলি, তাহলে আমার পিকটা নিয়ে আপনারা অনেকে সারপ্রাইজ হতে পারেন এবং কমেন্টে আমাকে অনেক গালাগালিও দিতে পারেন, তবুও নাম্বার 4 পজিশনটায় আমি আর্সেনালকে পিক করছি। কারণটা হচ্ছে আর্সেনাল হয়তো ভিক্টর গোকারেসকে কিনেছে, মার্টিন জুবিমেন্ডিকে কিনেছে, নোরগার্ডকে কিনেছে, তবুও মিকেল আর্তেতার যে অ্যাপ্রোচটা আমার মনে হয় না সেটা এখনো প্রিমিয়ার লিগ জেতার জন্য যথেষ্ট। 2019-এ মিকেল আর্তেতা ম্যানেজার হয়েছে, অনেকবার সেকেন্ড পজিশনে ফিনিশ করেছে তারা। তাদের যদি লিগ জেতার হতো তাহলে কিন্তু তারা এই 2019 থেকে 2024-25 সিজনটা অবধি একবার হলেও লিগ জিততে পারত। মিকেল আর্তেতার অ্যাপ্রোচে এখনও কমতি আছে। হয়তো আর্সেনাল ভিক্টর গোকারেসকে পেয়ে গেছে, ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার ভিক্টর গোকারেস, হয়তো অনেক গোল করবেও সিজনটায়, তবে আমার মনে হয় এখনও মিকেল আর্তেতার সিস্টেমে ভিক্টর গোকারেসের থেকে কাই হ্যাভার্টজ ইম্পর্টেন্ট প্লেয়ার। মিকেল আর্তেতার সিস্টেমটাই ভিত্তি করা ওই ফলস নাইনটার ওপর। ফলস নাইন মানে কি, যে একটু ডিপ ডাউন করবে। ভিক্টর গোকারেস কিন্তু সেরকম টাইপের প্লেয়ার না, ভিক্টর গোকারেস কিন্তু কখনোই ডিপ ডাউন করে বল ধরে লিঙ্ক আপ প্লে করার প্লেয়ার না, যেটা কাই হ্যাভার্টজ। তবে এখনও আমার মনে হয় আর্সেনাল টিমটা কিছুটা হলেও ফেজে স্ট্রাগল করবে। হ্যাঁ জানি তাদের ডিফেন্স লাইন ভালো, গ্যাব্রিয়াল আছে, উইলিয়াম সালিবা আছে, বেন হোয়াইট রয়েছে, ডেভিড রায় রয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট কিপার প্রেমের, আপনার জিনজেঙ্কো রয়েছে, অনেকেই রয়েছে, মার্লেস লুইস কেলি রয়েছে, মার্টিন জুবিমেন্ডিকে নতুন রিক্রুটমেন্ট করেছে তারা, মিকেল মোরেনো রয়েছে, যেভাবে ফলস নাইন আগের সিজনে খেলেছে মিকেল মোরেনো দারুণ পারফরমেন্স দিয়েছে। তবুও আর্সেনালকে আমি আগের সিজনের থেকে এই সিজনে কোনোভাবেই বেটার পজিশনে দেখতে পাচ্ছি না, উল্টে আরও ডিক্রিজ হতে পারে তাদের ফর্মটা।
কেন বলছি? কারণ তাদের ওপর এবারে কিন্তু হিউজ প্রেসার রয়েছে পারফর্ম করার। মিকেল আর্তেতার জন্য এই সিজনটা কিন্তু ডু অর ডাই হতে পারে। আর তাই মিকেল আর্তেতা হয়তো প্যানিক করে যাবে। করতেই পারে, এটা ফুটবল। আবার হয়তো লিগটা জিততেও পারে, আমি ভুল হতেও পারি। কিন্তু তবুও আমার মনে হয় মিকেল আর্তেতা হয়তো প্যানিক করবে। বেশিরভাগ মোমেন্টেই আর্সেনাল কিন্তু প্যানিক করে। আগের সিজনটাও হয়তো তারা লিগ জিততে পারতো যদি ঠিকঠাকভাবে পুশ করতো। অনেকগুলো ক্রুশাল পয়েন্ট কিন্তু আর্সেনাল লুজ করেছে আগের সিজনটায় ছোট ছোট টিমগুলোর কাছে। বিশাল বড় বড় ক্রুশাল পয়েন্ট কিন্তু আর্সেনাল লুজ করেছে। এবারে তাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বদলেছে জানি, গ্যাব্রিয়েল হেন্স অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছে মিকেল আর্তেতার। তবুও আমি মনে করছি তারা ভিক্টর গোকার্সকে পেয়ে গেছে, বাকেও সাকা হয়তো তার টপ ফর্মে ফিরবে। তবুও আমি মনে করছি এই যে প্রেসারটা, এটাই আর্সেনালকে রোগাবে। আর তাই আমি তাদেরকে টপ 4-এ রাখছি। আর নাম্বার 3-তে আমি রেখেছি চেলসি ফুটবল ক্লাবকে। ক্লাব ওয়ার্ল্ড কাপ নয়, প্রি সিজনটায় চেলসি ফুটবল ক্লাবের পারফরমেন্স যারা দেখেছেন তারা বলতেই পারেন যে চেলসি ফুটবল ক্লাব ইজ ব্যাক। চেলসি ফুটবল ক্লাব ইজ ব্যাক। ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালটায় যেভাবে পিএসজিকে আউট ক্লাস করেছে তারা, সব অডসের এগেনস্টে গিয়ে, সেটাই চেলসির কোয়ালিটিটা বুঝিয়েছে। তবে চেলসির এই সামার ট্রান্সফার উইন্ডোতে দুটো রিকোয়ারমেন্টের কথা আমি আপাতত বলছি। তারা অনেকগুলো রিকোয়ারমেন্ট করেছে। আলেহান্দ্রো গার্নাচোকেও তারা হয়তো কিনে নেবে, গিটিংসকেও তারা কিনেছে, অনেক প্লেয়ার তারা কিনেছে। তবে দুটো রিকোয়ারমেন্ট, লিয়াম দেলাপ আর জো পেড্রো। ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং হতে পারে প্রিমিয়ার লিগের এই সিজনে। কিন্তু দুটো প্লেয়ারের কথাই আমি বলছি, হিউজ ডেপথ। ওই নাম্বার 9 পজিশনটায় চেলসি যেই ডেপথটা পেয়েছে, লিয়াম ডেলাপ কখনো স্টার্টার হিসাবে খেলবে, কখনো জোয়া পেড্রো স্টার্টার হিসাবে খেলবে। আর যেই তাদের তাদের দুজনের কোয়ালিটির গ্লিমস কিন্তু আমরা পেয়েছি ওয়ার্ল্ডের বিগেস্ট স্টেজে, ক্লাব ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চতে তাদের দুজনেরই কোয়ালিটির গ্লিমস কিন্তু আমরা পেয়েছি। দুজনই দুজনকে পুশ করবে। আর এটাই চেলসির জন্য কিন্তু খুবই ভাইটাল হতে পারে। তাদের মিডফিল্ডটা একদম কম্প্যাক্ট। ময়েসেস কাইসেডো আগের সিজনে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার। কেন যে সে ব্যালন ডোর লিস্টে নেই সেটা আমার একেবারেই জানা নেই, সেটা বিশাল কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, আমি সেটা যেতে চাইছি না। এনজো ফার্নান্ডেস আগের সিজনে টোটাল 27টা গোল কন্ট্রিবিউশন ছিল তার, যেটা সেই পজিশনে সব থেকে বেশি। তবুও সে ব্যালন ডোর লিস্টে নেই, তাও কন্ট্রোভার্সিটা আমি যেতে চাইছি না। কিন্তু অ্যাজ এ টিম চেলসি কিন্তু খুবই ভালো টিম। আর ডেপথটাও তৈরি হচ্ছে তাদের মধ্যে। কোল পালমার রয়েছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে। আর এই অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনটায় তারা হয়তো আরও একটা ট্যালেন্ট কিনে নেবে, জাভি সিমন্সকে। বুন্দেসলিগার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, ইফ নট দি বেস্ট, জাভি সিমন্সকে তারা হয়তো কিনে নেবে। রাইট উইং পজিশনে রয়েছে পেড্রো নেটো। মেদুয়েকে 50 মিলিয়ন দিয়ে আর্সেনালে বেচেছে তারা। তাদের রিক্রুটমেন্টের সাথে সাথে সেলিং প্রসেসটাও কিন্তু খুবই ভালো। এইটাই চেলসির সবথেকে আন্ডাররেটেড বিষয়, যে তারা যেরকম প্লেয়ার রিকোয়ারমেন্ট করে সেরকম সেলও করে, আর খুব দামেই সেল করে। 50 মিলিয়ন দিয়ে নদী মাদুয়াকে বেচা কিন্তু খুবই খুবই ভালো ব্যাপার একটা। আলেহান্দ্রো গার্নাচোকে কিনে নেবে তারা লেফট উইং পজিশনটা ডেপথের জন্য। গিটিংস রয়েছে, মুদ্রিক হয়তো পুরোপুরি বাইরে একটা কন্ট্রোভার্সির জন্য। রিস জেমস রয়েছে, সে পুরোপুরি আস্তে আস্তে ট্র্যাকে ফিট হচ্ছে। আর অন হিজ ডে সে ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক ইন দ্য প্রিমিয়ার লিগ, সেটা আমরা সবাই জানি। গোলকিপিং পজিশনটা একটু একটু ডিফিকাল্ট তাদের জন্য। হয়তো রবার্টসন্সের সেই কোয়ালিটির গোলকিপার নয় চেলসি যেটা সবসময় আশা করে তাদের গোলকিপারের থেকে। পিটার চেককে খেলিয়েছে তারা, চেলসির অনেক লেজেন্ডারি গোলকিপার ছিল। তবুও রবার্টসন্সের হয়তো সেই টাইপসের সেই ক্লাসের গোলকিপার নয়। তাই আমি চেলসিকে থার্ড পজিশনে রেখেছি। হয়তো লিগ জেতার জন্য এখনও এনজো মারেস্কারা তৈরি নয়, তবুও চেলসি এবারের সারপ্রাইজ প্যাকেজ হতে পারে আমার চোখে। মার্ক কুকুরেয়া কিন্তু বেস্ট ফর্মে ফিরেছে। চেলসির ডিফেন্সটাও না ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড। টোসিন, লিভার কলিউইল হয়তো চোট পেয়ে হয়তো সেপ্টেম্বরে লিভার কলিউইল ব্যাক করবে, চলোবা রয়েছে। চেলসির ডিফেন্সটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড ডিফেন্স, এটা আমাদের মানতেই হবে। আর তাই চেলসিকে আমি থার্ড প্লেসে রেখেছি। আর এই 2025-26 প্রিমিয়ার লিগের রানার্স আপ হিসাবে আমি রেখেছি লিভারপুল ফুটবল ক্লাবকে। আগের বারে চ্যাম্পিয়ন তারা, 20 বার ইংলিশ ফুটবলের টপ টায়ার চ্যাম্পিয়ন হয়েছে তারা। তবুও আর্নে স্লটের সেকেন্ড সিজনে লিভারপুলকে
আমি রানার্স হিসাবেই দেখতে পাচ্ছি আমার নজরে, আমার পয়েন্ট অফ ভিউতে। জানি লিভারপুল কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টিম এখন ওয়ার্ল্ড ফুটবলে। তারা যেভাবে মার্কেটটায় জাম্প করেছে, হয়তো আলেকজান্ডার ইসাককেও তারা কিনে নেবে, তারা রুথলেস হয়ে যাবে। তবুও আমি লিভারপুলকে সেকেন্ড প্লেসে রাখছি। কারণ লিভারপুল যদি ডিফেন্ডার কোনো একটা না ওয়ার্ক করে, তাহলে কিন্তু তাদের জন্য সিজনটা খুবই মুশকিল হতে পারে, বিশেষ করে ইউরোপিয়ান স্টেজে এবং প্রিমিয়ার লিগেও। আগের সিজনেও তাদের ইউরোপিয়ান স্টেজে কিন্তু আমরা প্যারিস সান জার্মানকে স্ট্রাগল করতে দেখেছি। এখন লিভারপুলের হাতে দুটো ফুললি ফিট ডিফেন্ডার রয়েছে, ভার্জিল ভ্যান ডাইক, ইব্রাহিম কোনাটে। এফএ কমিউনিটি শিল্ডের লিভারপুলকে আমরা ট্রানজিশনে যেভাবে ব্রেক হতে দেখেছি, হয়তো তারা কাউন্টার অ্যাটাকে ভালো ফুটবল খেলেছে। প্রথম হাফটা লিভারপুল দারুণ ফুটবল খেলেছে, তবে সেকেন্ড হাফটায় ক্রিস্টাল প্যালেস যেভাবে তাদেরকে ব্রেক করেছে, প্রেমের যখন আরও বড় বড় টিমগুলো লিভারপুলকে ফেস করবে, তাদের অ্যাটাক কিন্তু আরও রুথলেস হবে। লিভারপুল যদি একটা ডিফেন্ডার সাইনিং করায়, তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়ন ইকুয়াল। তবে এখনও তারা চ্যাম্পিয়ন ইকুয়াল, তবে আমার চোখে লিভারপুলকে আমি সেকেন্ড পজিশনে রাখছি। ফ্লোরিয়ান উইটসের সাইনিংটা টপ নচ হতে চলেছে, হুগো উইকেটিকের সাইনিংটাও হয়তো টপ নচ হবে। তবে আলেকজান্ডার ইসাককে যদি তারা কেনে, তাহলে তারা হয়তো হুগো উইকেটিকে অতটা স্টার্টার হিসাবে খেলাবে না। সল্ট মোহাম্মদ সালাহ, জানি না আগের সিজনে প্রেম নয়, শুধু নিজের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সিজন কাটিয়েছে। এই সিজনটা কেমন যাবে তার জন্য জানি না, অনেকটাই সে স্পটলাইটের থেকে বাইরে হয়ে গেছে। কারণটা হচ্ছে ফ্লোরিয়ান উইটস ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড দিয়ে তাকে লিভারপুল ফুটবল কিনেছে, আর তার ওপরই পুরো মিডিয়া স্পটলাইটটাও রয়েছে আর এক্সপেকটেশনটাও রয়েছে। তবে লিভারপুলের মোস্ট আন্ডাররেটেড জিনিস হলো তাদের মিডফিল্ডটা আর মিডফিল্ডের ডেপথটা। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রায়ান গ্যামেরবার্চ, ডমিনিক সোবোসলাই, কার্টিস জোন্স, এন্ডো, পাঁচটা মিডফিল্ডারই কিন্তু টপ নচ। আমি বলছি না কোনোভাবেই লিভারপুল এই প্রিমিয়ার লিগ সিজনটার কন্টেন্ডার নয়, প্রিমিয়ার লিগটা তারা জিততেও পারে, 21 বারের জন্য তারা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে পারে এই সিজনটায়। তবে স্লাইডলি কিছুটা হলেও আমি লিভারপুলকে ল্যাক করতে দেখতে পারছি। কারণটা তাদের ডিফেন্স। অফেন্সিভলি তারা বেস্ট টিম। বার্সেলোনা, প্যারিস সান জার্মান, লিভারপুল তিনটে এখন অফেন্সিভলি বেস্ট টিম। তবে ডিফেন্সিভলি তাদের খুবই না হলেও কিছুটা হলেও স্ট্রাগল করতে দেখেছি আমরা এফএ কমিউনিটি শিল্ডে, কিছুটা হলেও গ্লিমস পেয়েছি। শুধু এফএ কমিউনিটি শিল্ড না, পুরো প্রি সিজন ট্যুরটা জুড়ে আর্নে স্লট কিন্তু নিজে বারবার এই পয়েন্টটাকে জোর দিয়েছে যে আমাদের ডিফেন্সিভলি আরও শক্ত হতে হবে, আমরা এরকমভাবে এত ইজি গোলগুলো কিন্তু কনসিড করতে পারি না। তাই লিভারপুলকে আমি সেকেন্ড পজিশনে রেখেছি। তাহলে এতক্ষণে আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন আমার চোখে 2025-26 প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নটা কারা। আমার চোখে এখন হয়তো 2025-26 প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নটা ম্যানচেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি, যারা আগের সিজনে বিশাল স্ট্রাগল করেছে। রড্রি পুরো সিজনটা ইনজুরি ছিল, সিজন শেষে রড্রি ফিরেছে। এই সিজনে আবার রড্রি ইনজুরিতে পড়েছে, সেপ্টেম্বরের শেষে ব্যাক করবে। তবুও আমি ম্যানচেস্টার সিটিকে টাইটেল কন্টেন্ডার হিসাবে দেখতে পাচ্ছি, এবং আমার মনে হয় 2025-26 প্রিমিয়ার লিগটা ম্যানচেস্টার সিটিই চ্যাম্পিয়ন হবে। পেপ গুয়ার্দিওলা জীবনের সবথেকে খারাপ সিজনটা হয়তো কাটিয়েছে আগের সিজনে, শুধু ম্যানচেস্টার সিটি কেরিয়ারে নয়, তার ম্যানেজমেন্ট কেরিয়ারে জীবনের সবথেকে খারাপ সিজনটা কাটিয়েছে আগের সিজনে। তাই আমার মনে হচ্ছে এবারে পেপ গুয়ার্দিওলা একদম স্ট্রংলি নিজের অরিজিনাল আইডেন্টিটিতে ফিরবে আর সবাইকে বোঝাবে কেন ম্যানচেস্টার সিটি এখনও ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট টিম। ম্যানচেস্টার সিটিকে কিন্তু সবাই খুবই আন্ডার অ্যাপ্রিসিয়েট করছে আগের সিজনে তাদের ফর্মটার জন্য। তবে তারা যে প্লেয়ারগুলোকে কিনেছে তারা কিন্তু সুপার রিকোয়ারমেন্ট, আর সবথেকে বড় কথা খুবই লোয়েস্ট প্রাইসে তারা পেয়েছে। রায়ান চার্কির মতো একটা প্লেয়ারকে পেয়েছে তারা, আদনোরির মতো একটা প্লেয়ারকে পেয়েছে, আর সবথেকে বড় কথা সেরিয়ার বেস্ট মিডফিল্ডারকে পেয়েছে তারা, তিজানি রেইন্ডেস। পেপ গুয়ার্দিওলা যেরকম টাইপসের মিডফিল্ডার চায়, মাতেও কোভাচিচ,
ইকেল গুন্ডোগান, প্রাইম ইকেল গুন্ডোগানকে আমরা যেরকম দেখেছি ওই 2017 থেকে 2021-22 অব্দি পিরিয়ডটায় বার্সেলোনা যাওয়ার আগে, একদম সেম টাইপসের প্রোফাইল কিন্তু তিজানি রেইন্ডেস। আর এটাই পেপ গার্দিওলার জন্য গেম চেঞ্জার। পেপ গার্দিওলা তার অ্যাসিস্ট্যান্টকেও বদলেছে, হুয়ান মালিমোরকে ছেড়ে তার অ্যাসিস্ট্যান্ট এখন পেপেন লাইন্ডাস। আর এই পেপেন লাইন্ডাস কিন্তু ইয়র্গেন ক্লপের লিভারপুল টিমটাই ইয়র্গেন ক্লপের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল। আর তার থার্ড অ্যাসিস্ট্যান্ট কোচ কোলো টোরে, লেজেন্ডারি আর্সেনালের প্লেয়ার এবং ম্যানচেস্টার সিটির প্লেয়ার। আর তাই পেপ গার্দিওলাকে এই ক্লাব ওয়ার্ল্ড কাপটায় আর প্রি সিজনটাতেও অনেক নতুন নতুন ট্যাকটিক্স আমরা ব্যবহার করতে দেখেছি। বিশেষ করে ডোকুর ক্ষেত্রে, স্যাভিনিওর ক্ষেত্রে, লেফট ব্যাকের ক্ষেত্রে, রাইট ব্যাকের ক্ষেত্রে পেপ গার্দিওলা কিন্তু ভীষণ ফ্রিডম দিয়েছে তাদের। আর ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলছে ম্যানচেস্টার সিটি। জানি কেভিন ডে ব্রুইনেকে রিপ্লেস করা সহজ হবে না, তবুও এই তার একটা সিজন আগে যদি আপনারা ফেরত যান, তবে দেখতে পাবেন যে ফিল ফোদেন কিন্তু পিএফএ প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। ফিল ফোদেন এখনও বলছি পেপ গার্দিওলার জন্য অস্ত। এই অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনটায় যতই রায়ান চার্কি আসুক, ফিল ফোদেনও এখনও পেপ গার্দিওলার ফার্স্ট চয়েস। আর ফিল ফোদেন যদি নিজের অরিজিনাল ফর্মটায় ফিরতে পারে তাহলে কিন্তু দেখার মতো হবে। আর এর্লিং হল্যান্ড চোখ বন্ধ করে 30 থেকে 35টা গোল ধরে রাখুন, নো ডাউট ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার, নো ডাউট। যে যা খুশি বলুক, রয়কেন হয়তো বলতেই পারে সে লিগ 2 এর স্ট্রাইকার, কোনো ব্যাপার না, আমি রয়কেনকে ভালোবাসি, তবুও আমি বলছি এর্লিং হল্যান্ড ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার। ওই স্ট্রাইকিং পজিশনটায় ফিনিশিং যখন ফিনিশিংয়ের ব্যাপারে আসে, তখন এর্লিং হল্যান্ডের থেকে ওয়ার্ল্ডে এখন কোনো টপ স্ট্রাইকার নেই। যে অ্যাথলেটিসিজমে প্রত্যেকটা বল এর্লিং হল্যান্ড ফিনিশ করে, প্রত্যেকটা বলের জন্য জাম্প করে, টপ নচ পেপ গার্দিওলার জন্য অস্ত। রায়ান চার্কি একটা বিশাল ক্রিয়েটিভ প্লেয়ার, তিজানি রাইন্ডাস একটা বিশাল ক্রিয়েটিভ প্লেয়ার, আদনোরি কিন্তু দারুণ কাটব্যাক করে, মাতিয়াস নুনেজ আস্তে আস্তে নিজের ফর্মটায় আসছে ওই রাইট ব্যাক পজিশনটায়। জানি সিটির অনেক ডেপাচারও হবে, যেরকম হয়তো ক্লাদিও এচেবেরিকে ছেড়ে দেবে তারা, সাভিনিওকে ছেড়ে দেবে তারা টটেনহাম হটস্পারের কাছে, হয়তো জেমস ম্যাকেটিকে ছেড়ে দেবে নটিংহ্যাম ফরেস্টের কাছে। তবুও আমি ওভারঅল মনে করছি সিটি কিন্তু প্রিমিয়ার লিগের বেস্ট টিম হতে চলেছে পরের সিজনটায়। কারণটা আবার ওই একটাই, পেপ গার্দিওলা, মিস্টার জোসেফ পেপ গার্দিওলা জীবনে কোনো দিনও 2টো সিজন সে ট্রফিলেস যায়নি। আর সে এই সিজনটায় যেভাবে ডিসপারেট হয়ে উঠবে, সেটাই হয়তো তাকে আবারও লিগটা জেতাবে। এখনও কিন্তু তার হাতে গুন্ডোগান আছে, এখনও কিন্তু তার হাতে রড্রি রয়েছে, যে সেপ্টেম্বরের পর ফিরে আসবে। অবভিয়াসলি গুন্ডোগান হয়তো ছেড়ে দিতে পারে, তবে গুন্ডোগান টাইপসের প্লেয়ার আছে তার হাতে। তিজানি রায়ান্ডাস মাত্র 26 বছর বয়স, এখনও কমসে কম 4 থেকে 6 বছর পেপ গার্দিওলাকে ফুললি সার্ভিস দিতে পারবে যদি পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির কোচ থাকে এই 5-6 বছর। তিজানি রায়ান্ডাস কিন্তু এখনও বলছি পেপ গার্দিওলার জন্য সবথেকে ভাইটাল প্লেয়ার হবে এই সিজনটায়। ডিফেন্সিভলি ম্যানচেস্টার সিটি কিছুটা ইরোর আছে, তবুও আমি বলবো পেপ গার্দিওলা যে নতুন ট্যাকটিক্স আনছে, বিশেষ করে অফেন্সে, সেটা সত্যি আবারও ফুটবল খেলাটাকে বদলাতে চলেছে। 2023-24 2022-23 ম্যানচেস্টার সিটিটাকে হয়তো আমরা ফিরে দেখতে পারবো না এই 2025-26-এ, তবুও আমি মনে করছি ম্যানচেস্টার সিটি এখনও যথেষ্ট ক্যাপাবিলিটি আছে এই প্রিমিয়ার লিগটা চ্যাম্পিয়ন হওয়ার। তো গাইস, কেমন লাগলো আমাদের এই আজকের প্রেডিকশন ভিডিওটা? জানি অনেক কিছু বোল্ড পিক রয়েছে, বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের পিকটা নাম্বার 5 পজিশানে, নাম্বার 1 পজিশানে ম্যানচেস্টার সিটির পিকটা। তবে এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। আমি যেমনভাবে ফুটবলটাকে দেখি, আমি যতটা বোঝার চেষ্টা করি, সম্পূর্ণ এটা আমার নিজস্ব মতামত। আপনাদের কি মতামত আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।